তৃণমূলেও চাঙ্গা হচ্ছে বিএনপি। 14 বছর পর চুয়াডাঙ্গায় দ্বিবার্ষিক কাউন্সিলে নেতা কর্মীর ঢল। যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় বন্দর নগরীতে ফিরছেন বিনিয়োগকারীরা। সুযোগ কাজে লাগাতে হচ্ছে নতুন কারখানা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের শিল্পকলা একাডেমিতে এখানে শহীদ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে। এখন থেকে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং এই ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ছাত্র প্রতিনিধি আন্দোলনের নেতৃবৃন্দ এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়েছে। এখন পর্যন্ত চেক প্রদান কার্যক্রমটি শুরু হয়নি, একটু বাদে শুরু হবে। আপনি হয়তো মঞ্চের ছবিটি দেখছেন এবং বরিশাল বিভাগে 134টি শহীদ পরিবার রয়েছে। এখানে আমাদেরকে যেটি জানানো হয়েছে 134 পরিবার রয়েছে, তবে তার মধ্যে থেকে আজকে 79 পরিবারের মাঝে 5 লক্ষ টাকা করে তাদের আর্থিক সহায়তা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য যে শহীদ পরিবার রয়েছে তাদেরকেও আর্থিক সহায়তার আওতায় আনা হবে। কিছুক্ষণ আগে সার্জিস আলম এখানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এদেশে কোনো রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। সেই সাথে সাথে যারা শহীদ পরিবার রয়েছে, আহত নিহত পরিবারের পুনর্বাসন আগে করতে হবে, সেই দাবিটি আজকের এই সভা থেকে তিনি জানিয়েছেন। এর বাইরেও এখানে ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, সমন্বয়করা রয়েছে, বেশ কয়েকজন মাহিন সরকার সহ বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছে। বরিশালের জেলা প্রশাসক এবং সহকারী পুলিশ সুপার এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এখানে যারা অংশ নিয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা, তাদের চোখে পানি রয়েছে, বুকে কষ্ট রয়েছে। তারা একদিকে চাচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার চাইছে, অন্যদিকে তারা অনেকেই তাদের সহায় সম্বলহীন হয়ে পড়েছে। কারণ হচ্ছে তার ঘরের যে উপার্জনক্ষম মানুষটি তাকে হারিয়ে তারা নিঃস্ব হয়েছেন। সেই ক্ষেত্রে তারা সরকারের কাছে আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন যাতে করা হয়, সেই পুনর্বাসনের দাবিটি তারা জানিয়েছেন। এখানে যারা আহত রয়েছে এবং আহত অনেকেই এসেছেন, যাদের অনেকের কারো চোখ নেই, কারো পা নেই, এমন আহতরাও এখানে এসে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। তবে যারা এখানে নিহতের স্বজনরা রয়েছে তাদের বুক ভরা কষ্ট রয়েছে, তারা যন্ত্রণার কথা আমাদের কাছে জানিয়েছেন। অন্যদিকে সার্জিস আলম তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে যারা নিহত পরিবার রয়েছে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে। আমার কাছে সবশেষ আপাতত যে অনুষ্ঠানটি চলছে এখান থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। তৃণমূলেও চাঙ্গা হচ্ছে বিএনপির রাজনীতি। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ। সাংগঠনিক উদ্দীপনায় যোগ দিয়েছেন নেতা কর্মীরা। সকালে জেলা টাউন ফুটবল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সংবাদ সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 808 জন কাউন্সিলর সহ প্রায় 13,000 কাউন্সিলর ডেলিগেট উপস্থিত হয়েছেন সম্মেলনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে 2 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উদ্বোধনী আয়োজন শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে দুপুরের পর কাউন্সিলররা ভোটের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নে যথাসময়ে সম্মেলন করা সম্ভব হয়নি বলেও জানান নেতারা। এই মুহূর্তে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল এবং গত 14 বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এই জেলায়। আপনারা জানেন সরকার 15 বছর যখন ক্ষমতায় ছিল বাংলাদেশে, তখন তারা আসলে সারা দেশে বাংলাদেশে বিএনপিকে অন্তপক্ষে কোনো রকম কোনো কর্মসূচি পালনে নানা রকমের বাধা বিপত্তি, জেল, গ্রেফতার, মামলা দিয়ে হয়রানি করেছে, যে কারণে তারা কোনো কাউন্সিল অনুষ্ঠিত করতে পারেনি। আজকে তারা
14 বছর পরে কাউন্সিলটি করছেন এবং তারা নতুন নেতৃত্ব নিয়ে আসবেন এই জেলায় এবং তারা নেতা নির্বাচন করবেন, যে কারণে মূলত আজকের এই কাউন্সিলটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আজকে সকালে তিনি এখানে বেলুন উড়িয়ে পতাকা উত্তোলন করে তারা এই সম্মেলন উদ্বোধন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি তিনি যুক্ত হবেন এবং আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা বিএনপি যেমন কাউন্সিল করে নেতৃত্ব নির্বাচন করবেন, তেমনি আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কিন্তু নেতাকর্মীরা আলোচনা করছেন। তারা বলছেন যে কীভাবে তারা দেশ গঠন করবেন, কীভাবে তারা সংস্কার প্রস্তাবগুলি গন্তব্যকালীন সরকারের কাছে দিবেন এবং তারাও নির্বাচিত হলে কীভাবে সংস্কার করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেসব বিষয়গুলো কিন্তু তারা আলোচনা করছেন এই কাউন্সিলের মাধ্যমে। আজকে কিন্তু এই জেলা বিএনপি ছাড়াও আশপাশের জেলা থেকেও অনেক নেতাকর্মী কিন্তু আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন। একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আজকে চুয়াডাঙ্গা জেলায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই টাউন ফুটবল মাঠে তারা জড়ো হয়েছেন। তারা সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে তারা বক্তব্য শুনছেন এবং তারা দ্বিতীয় সেশন, এটা প্রথম সেশন চলছে এবং দ্বিতীয় পর্বে তারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই এখানকার যিনি আহ্বায়ক ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু, তিনি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানকার সভাপতি পদে তিনি লড়াই করছিলেন এবং তিনি ইতিমধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপরে শুধু সাধারণ সম্পাদক সহ 4 জন কাউন্সিলর তারা যেখানে নির্বাচিত হবেন, এখানে সাংগঠনিক পর্যায়ে তারা নেতা নির্বাচন করবেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আপনারা জানেন যে এই সমাবেশকে বা এই কাউন্সিলকে ঘিরে এখানে যে উৎসবের আমেজ তৈরি হয়েছে, তাতে করে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে ভার্চুয়ালি যখন যুক্ত হয়ে বক্তব্য দিবেন তখন তিনি আসলে তার সেটাই হলো মূল আকর্ষণ হিসাবে দেখছেন এখানকার নেতাকর্মীরা এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন এখানকার নেতাকর্মী। তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির যে সম্মেলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গায়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, নির্বাচন সংস্কার ব্যবস্থা যে সংস্কার, সেই সংস্কারের জন্য কিন্তু বিভিন্ন অংশীজনের সঙ্গে একের পর এক আসলে আলোচনা করছেন নির্বাচন সংস্কার যে কমিশনের যারা রয়েছেন তারা। এবং আজকে কিন্তু যেটা আসলে দেখেছি যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, যেটা আরও সহজ করে বললে টেলিভিশনের যারা আসলে সিনিয়র সাংবাদিক রয়েছেন এবং বিভিন্ন হেড অফ নিউজ যারা রয়েছেন, তাদের একটি 15 জনের প্রতিনিধি দলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং এই আমার পেছনে যে সম্মেলন কক্ষটি রয়েছে সেখানে কিন্তু তারা আসলে ঠিক 10:30টার সময় এই আলোচনা কিন্তু আসলে শুরু হয়েছে। এখনও পর্যন্ত চলছে, বলাই যায় যে প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু সেই আলোচনাটা কিন্তু এখনও চলছে। তো আমরা এখনও পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে যেই বিভিন্ন ধরনের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যেই মতামতগুলো আসলে জানতে চাওয়া হয়েছে, সেই জায়গা থেকে সেখানে আলাদা আলাদা 6টি পয়েন্টকে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সেখানে সেই জিনিসগুলো সম্পর্কে সংস্কারের ক্ষেত্রে আসলে সুপারিশ এসেছে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই সবগুলো ব্যাপার নিয়ে আসলে বিভিন্ন টেলিভিশন সাংবাদিক এবং অন্যান্য অংশীজনের সঙ্গে যেমন কথা হয়েছে। এবং আজকেও কিন্তু বেলা 2:30টার দিকে কিন্তু নারী প্রতিনিধি দল, বিভিন্ন যারা আসলে নারী অধিকার নিয়ে কাজ করেন, তাদের সঙ্গেও কিন্তু এরকমই একটি আলোচনার কথা রয়েছে। এবং গত বৃহস্পতিবার যদি আমি বলি, সেদিনও কিন্তু যে প্রিন্ট মিডিয়ার যারা রয়েছেন সম্পাদক এবং উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু এরকমই একটি আলোচনা হয়েছে। সেখানে আমরা যে এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে নারী আসনে আসলে 100টি আসলে উন্নীত করার একটা আসলে তাদের আসলে চিন্তাভাবনা এবং সেটা আসলে অনেকটাই চূড়ান্তর দিকেও আমরা জানতে পেরেছি। সেখানে আসলে নারী আসনে যারা লড়বেন তাদেরকেও সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে সংরক্ষিত আসনে আসতে হবে। এবং সেখানে বলা হচ্ছে যে একটি পদ্ধতি, যেটা আসলে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলা হচ্ছে, যে সেখানে সেই ক্ষেত্রে আসলে সংসদের যেই এক্সিস্টিং যে নিয়ম যে 350 আসন, সেটা কিন্তু বেড়ে আসলে 400 আসনের দিকে যাবে এবং লটারি
নির্বাচনের মাধ্যমে প্রথমবার 100 আসন হবে, পরবর্তী সময়ে নির্বাচনের ক্ষেত্রে সেই 100 আসন কিন্তু আর হবে না, পরবর্তীতে অন্য আরেকটা 100 আসনে আসলে নারী সংসদ সদস্যরা পাবেন এবং তারপরের বার কিন্তু আরও অন্যান্য এই আগের 200 বাদ দিয়ে আরও যে 100 সেখানে এভাবে আসলে করা হবে। এবং আমরা যেখানটা এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে নাগরিকদের বিভিন্ন মতামত নেয়ার মাধ্যমে কিন্তু তাদের এই কোন যেই 6টি আমি বললাম যে সেইটার ক্ষেত্রে যেটা কোনটা ভালো হবে সেইগুলো আলোচনার মাধ্যমেই কিন্তু হবে এবং পরবর্তীতে আলোচনার পরে আজকে কি ধরনের ডিসিশন আসছে বা কি আসছে সেগুলো আমরা জানতে পারবো। তো এই ছিল নির্বাচন ভবন থেকে আমার কাছে সবশেষ। আগারগাঁওয়ে ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীতে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর অন্যতম কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। বিশেষজ্ঞরা বলছেন আইনের কঠোর প্রয়োগ না করলে চিত্র বদলাবে না। আলামিন তুষারের প্রতিবেদন। দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর। এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে। কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এইভাবে চলবে। নতুন গতি পয়েছি অ্যাডভান্স দেওয়া লাগছিল 50,000 টাকা, আর প্রতি মাসে ভাড়া ছিল 10,000 টাকা। বেনালা বলে যে এটা তোদের জায়গা লাগাইনি, সরকারি জায়গা লাগাইছে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা, আর তাতে যানজট ভয়াবহ রূপ নেয়। আর এসব দেখার যে কেউ নেই। সিটি কর্পোরেশন বলছে এসব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। প্রথমত তাদেরকে উদ্বুদ্ধ করে এই বিষয়টি তাদেরকে নিবৃত্ত করার জন্য অনুরোধ করা হবে। এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে সবকিছু মিলেই বাস্তবতা হলো আমরা পুরোপুরি হকার মুক্ত করতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা, ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। যারা নিয়ন্ত্রণ করবেন তাদের একটি অংশ যদি ভাগবটারার অংশ হয়ে দাঁড়ায়, তখন আসলে সমস্যাটা সমাধান করা যাবে না। উচ্ছেদ করি কাদের, যে অবস্থান করছে তাকে, কিন্তু এর পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটারার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে সেই প্রশ্ন নগরবাসীর। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছায়ায় হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের খবর। অবশেষে সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। শিল্পাঞ্চলে অস্থিরতার সংখ্যা এখন বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। কাঁচামাল আমদানি তো বটেই, রপ্তানির ক্ষেত্রে বন্দরের সুযোগ কাজে লাগাতে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। পুরাতন কারখানা ভাড়া নেওয়া ছাড়াও নতুন করে জমি কিনেছেন অনেকে। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিরবিচ্ছিন্ন উৎপাদন চলছে প্রতিটি কারখানায়। আজ থেকে অন্তত 40 বছর আগে আজিম মান্নান এবং দেশ গার্মেন্টস দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পের। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানকার গার্মেন্টস শিল্প এগুতে পারেনি। একটা সময় চট্টগ্রামে 700 থেকে 800 পোশাক কারখানা থাকলেও নানা জটিলতায় তা কমে দাঁড়ায় 250-তে। তবে সংকটের বৃত্ত ভেঙে ফের বাড়ছে কারখানার সংখ্যা।
যা দেখাচ্ছে আশার আলো। র মেটেরিয়ালস আমদানি করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে, এই ধরনের সিচুয়েশনে চট্টগ্রামের মতো উপযুক্ত জায়গা আর কোথাও আছে বলে আমি মনে করি না। এমন বাস্তবতায় চট্টগ্রামে নতুন করে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। কন্ট্রোলিংটা ভেরি ইজি, এভরিবডি নোস ইচ আদার, যার দরুন চট্টগ্রাম ইজ এ গুড প্লেস নাও টু সেট আপ এ নিউ ইন্ডাস্ট্রি। ঢাকার শ্রমিক সংঘাতের আজ চট্টগ্রামে লাগতে না দিয়ে শিল্প পুলিশ যেমন চমক দেখিয়েছে, তেমনি বিনিয়োগে আগ্রহীদের নিরাপত্তা নিশ্চিত সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। সার্বিক নিরাপত্তা, যেমন বিশেষ করে আপনার টহল পার্টি বলেন, তাদেরকে যে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই বা এই সমস্ত দিক থেকে তাদের রক্ষা করার জন্য আমরা সার্বিক নিরাপত্তা তাদের। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 48% প্রবৃদ্ধি হিসেবে বিজিএমই এর অন্তর্ভুক্ত 250-এর বেশি পোশাক কারখানা 543 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃণমূলেও চাঙ্গা হচ্ছে বিএনপি। 14 বছর পর চুয়াডাঙ্গায় দ্বিবার্ষিক কাউন্সিলে নেতা কর্মীর ঢল। যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।